আমরা রাইট ফর্ম ভার্ব ক্লাস করছিলাম, তাই না? প্রথম ক্লাসটা নিয়েছি রাইট ফর্ম ভার্বের উপরে। এখান থেকে এই টপিকটার উপরে কিন্তু আমাদের জানি কি ভাইয়া 4 থেকে 5টা প্রশ্ন আসবে। যা যা আসবে একটু ক্লাসটা করো। অনেকে বলবো আমি রাইট ফর্ম ভার্ব পারি, তো পারো, ভালো কথা। তাহলে তুমি পারলে ভাইয়া ডাবিতে কেন, রাবিতে, জবিতে, সবিতে, জাবিতে কেন চান্স হয়নি? অবশ্যই কিছু রিজন ছিল, সেই রিজনগুলো থেকে অবশ্যই আমরা শিখবো যে কি রিজনটা ছিল। আমরা এই পর্যন্ত ক্লাস করছিলাম, এগুলো তোমরা যারা করনি ক্লাসটা দেখে নিও। উর্দাটাও শিখেছি, এগুলো শিখিয়ে দিছি যে একটা সিম্পল বাক্যে যদি 2টা ভার্ব থাকে, পরবর্তী ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দেবা। এক্সেপশনাল আছে, সেগুলো শিখবো। এগুলো শিখাইছি। টু ব্যতীত এটাও শেখানো হয়েছে। এইখান পর্যন্ত আমরা শিখবো। এখন দেখো, স্ক্রিন কি দেখতে পাচ্ছ? আর আমার কথাগুলো কি সবাই স্পষ্ট শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এখানে যাদের আরইউ একবারে লাগবে বা জিএসটি একবার লাগবে এমন মন মানসিকতা যাদের নাই, তারা কখনো চান্স পাবা না। একবার বলে দিলাম, এটা ওপেন সিক্রেট। যাদের মাথায় এরকম থাকবে না যে আরইউ আমার যে কোনো ভাবে আমার আরইউতে চান্স পেতে হবে, অথবা জিএসটিতে আমাকে যে কোনো ভাবে চান্স পেতে হবে, এরকমের মন মানসিকতা যদি তোমার না থাকে, তাহলে তোমার পড়ার গতি বাড়বে না এবং তুমি চান্সও পাবা না। এটা হলো সত্য কথা। এখন কিভাবে তুমি সেই পড়াটার গতি বাড়াবা, তুমি সেটা তোমার উপর ডিপেন্ড করে। ভাইয়া প্রতিদিন পড়া দিচ্ছে, তোমার পড়াটা যেভাবে হোক সমাপ্তি করা। তোমাদের এখানে আমি একটা পোল দিছিলাম যে ফেসবুক এখন ইউজ করো। তোমাদের দেখছি ফেসবুক তো ইউজ করো ভাই ভালোই, আবার তোমরা টিকটক ইউজ করো। তাহলে চিন্তা করো, তুমি ফেসবুক ইউজ করতেছো, টিকটক ইউজ করতেছো, আবার তুমি চান্সও চাচ্ছ। ভাই যে ছেলেটা ফেসবুক থেকে দূরে, টিকটক থেকে দূরে, রিলস থেকে দূরে, সেই ছেলেটা কিন্তু তার বেস্ট সময়টা, সর্বোচ্চ সময়টা, মোস্ট অফ দ্য টাইম সে কিন্তু স্টাডি করতেছে। তার মানে কি তোমার থেকে সে আগেই থাকবে না ভাইয়া? তোমার কি মনে হয় তুমি তাকে ধরে নেবা? না, পারবা না ভাইয়া, কারণ সে তোমার থেকে সো ফার আগেই থাকবে। এই সময়টা, লাস্ট মুহূর্তে যদি তোমাদের ভিতরে ওই প্রেরণা কাজ না করে, ওই বোধটা যদি কাজ না করে, ভাই তোমার আর এই বাকি সময়টা পড়াশোনা করো না। ওই মাজারের পড়াশোনা, এই যে মাজার মানে মধ্যম পড়াশোনা সবাই করবে, বুঝতে পারছো? মধ্যম পড়াশোনা সবাই করবে। তাহলে তুমি কি মধ্যম পড়াশোনা করতে চাও না সর্বোচ্চ পড়াশোনা করতে চাও বলো? সর্বোচ্চ ভাইয়া। এই যে যারা মধ্যম পড়াশোনা করো, অর্থাৎ 4 ঘন্টা 5 ঘন্টা, কাফি আমরা যারা মনে করো 5 ঘন্টা 6 ঘন্টা এভারেজ পড়াশোনা করো, ভাই এই এভারেজ পড়াশোনা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট করে। তাহলে এই এভারেজ পড়াশোনা করা যাবে না ভাই, এটা মাথায় রাখতে হবে। যেটা পড়াশোনা করতে হবে রেয়ার পড়াশোনাটা, যেটা সবাই করে না, তাহলেই তোমার চান্স হবে। যাই হোক, আমরা জানি কি ভাইয়া, সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, শুধুমাত্র টু ব্যতীত। টুর পর কি বসে ভাইয়া? ভি অন বসে। তাই তো আমরা শিখছি, তাই না? তবে কিছু কিছু টু আছে যার পরে কি বসে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি বসে। সেই টু কি ভাইয়া দেখে নিই আমরা একটু। দেখো, কন্ট্রিবিউট টু, এটা আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো মাথায় রাখবা। কন্ট্রিবিউট টু, এটার পরে যদি ভার্ব আসে সবসময় মাথায় রাখবা এগুলো কি দেবা? ভার্বের সাথে আইএনজি দেবা। কনসিডার টু, ডিভোটেড টু, অ্যাকাস্টম টু, উইথ এ ভিউ টু, তারপর এডিক্টেড টু, ইনক্লুডিং টু, গেট ইউজ টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিরিয়ড টু, এবার হলো অবজেক্ট টু, কমিটেড টু, বি ইউজ টু। এই বি মানে কি বলতো? এখানে হয় থাকবে এম, নয় থাকবে কি ইজ, নয় থাকবে আর। এই বি মানে এখানে এম ইজ আর যে কোনো একটা থাকবে, ইউজ টু। এরপরে কি ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। অ্যাডহেয়ার টু, এটা আসার মানে খুব কম আসে, বাট এগুলো রাখবা। তারপর একটু ই করে দিচ্ছি, যেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি এগুলো একটু মাথায় রাখবা, দাগিয়ে রাখো। কমিটেড টু, বার টু, রেফার টু, তারপর হলো ইকুয়াল টু, আনইকুয়াল টু, একই বিষয়ে, ডেডিকেটেড টু, লুক ফরওয়ার্ড টু। তো এইখানে যে কটা দিচ্ছি ভাই, এই কটা বেশি ইম্পর্টেন্ট। এই ডেডিকেটেড টু সব থেকে ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমার পড়া থাকে ভাই, এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখে রাখো। এখান থেকে রাবিতে একটা প্রশ্ন পাবা, জিএসটিতে একটা প্রশ্ন পাবা, শুধুমাত্র এই রুলসটা থেকে মনে থাকবে। তাহলে এগুলো কি করতে হবে? কন্ট্রিবিউট টু, কনসিডার টু, ডিভোটেড টু, এগুলো মাথায় রাখতে হবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা কি ভাইয়া? এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কি? এই হলো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, এটা মাথায় রাখো। আর হলো এই গেট ইউজ টু, আর হলো এই বি ইউজ টু, সব থেকে ইম্পর্টেন্ট। বি ইউজ টু কোথায়? বি ইউজ টু কোথায় গেল? এই যে বি ইউজ টু। আর এই পিরিয়ড টু, এটাও মাথায় রাখবা, সিনিয়র টু, পিরিয়ড টু। যাই হোক, এগুলোর সব থেকে ইম্পর্টেন্ট।
তবে এইখানে কিছু মানে ভিন্নতা আছে। লুক ফরওয়ার্ড টু পরে ভার্বের সাথে আইএনজি বসলো, এই ইন অর্ডার টু আর কাম ফরওয়ার্ড টু এগুলোর পরে ভার্বের বেস ফর্মই থাকবে। আই হ্যাভ লস্ট মাচ টাইম ইন অর্ডার টু মেক, এই দেখো মেক কিন্তু ভিওনি আছে, বুঝতে পারছো কি বলছি ভাইয়া? ইন অর্ডার টু আর কাম ফরওয়ার্ড টু এই দুটোর পরে ভার্বের ভিওনি বসবে, বাট লুক ফরওয়ার্ড টু আর কাম ফরওয়ার্ড টুর ভিতরে পার্থক্য আছে। কাম ফরওয়ার্ডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর লুক ফরওয়ার্ড টুর পরে কি আর ভার্বের সাথে আইএনজি। আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার আগে আমি একটু অ্যান্সার গুলো একটু মুছে দিচ্ছি তোমাদেরকে, যাতে না দেখো, তোমরা একটু চোখ বুঝে নাও, একটু চিন্তা করো। এখানে রুবেল বা মাই ফ্রেন্ড অথবা মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ আমেরিকা লন্ডন বা লন্ডন, যাই হোক এখানে অ্যান্সারটা কি দেবা বলো? তোমরা যে কোনো শূন্যস্থান মানে অ্যান্সার দেওয়ার পূর্বে তোমাদের মেইন রে বারবার অফ হয়ে যায় কেন এটা? আচ্ছা দুঃখিত, আমি বুঝছো বাসায় আসলে বেড়াইতে আসছি, ঠিক আছে? আসলে বাসায় অনেক কিছু সমস্যা ফেস করতে হয়, আর প্রফেশনালি তোমাদের ক্লাসগুলো আমি নিতে পারতেছি না। এই বাসায় যে কদিন আছি, ঈদের 2 দিন থাকবো মাত্র, ঈদের পরের দিন চলে যাবো, ঈদের 2 দিন পরে। তো একটু নেট চলে গেছিল, আবার আসছে। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো জি ভাইয়া। জি শুনতে। আচ্ছা, তো এটার অ্যান্সারটা কি দেবো ভাইয়া বলো তো? রুবেল অথবা মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড টু, এখানে কি অ্যান্সারটা দেবে বলো? গোয়িং। গোয়িং, কারণ কি ভাইয়া দেখো, তোমরা যখন অ্যান্সার দিতে যাবা শূন্যস্থানের কোথায় তাকাবা? শূন্যস্থানের পিছনে তাকাবা, সবসময় শূন্যস্থানের পিছনে তাকাবা, নয়তো শূন্যস্থানের সামনে তাকাবা। এখন এইখানে বিষয়টা হলো প্রিপোজিশন নিয়ে আমাদের মোটামুটি খেলা। তাহলে লুকিং ফরওয়ার্ড আমরা জানি কি, লুক ফরওয়ার্ড টুর পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। এলাইস ওয়েন্ট টু মার্কেট, এখানে দেখো এলাইস ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু, এখন কি বসে ভাইয়া? টু পার্সেস ড্যাশ এড্রেস, এখানে কি দেবা বলো? রাইট অ্যান্সার কোনটা? ডি নাম্বার। এটা কি হবে বলো? আই লুক ফরওয়ার্ড টু বি নাম্বার। বি নাম্বার মিটিং। এইটা সব থেকে তোমাদের যে মাথায় রাখতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো এইখানে তোমাদের এটা একটু ব্যাখ্যা করো। দেখো এইভাবে তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? আই এম লুকিং ফরওয়ার্ড এই পর্যন্ত দেবে, এটার সাথে টু আছে, টুটা দেবে কি অপশনে। তাহলে আমরা মনে করবো কি ভাইয়া, প্রিপোজিশন টুর পর তো ভার্বের সাথে আইএনজি বসে না, কি বসে? প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে অনেকে করবে কি ভাইয়া, রাইট অ্যান্সার দেবে টু সি, বাট রাইট অ্যান্সার কি টু সি হবে? হবে না, কারণ এই যে পিছনে কিন্তু লুকিং ফরওয়ার্ড আছে, তাহলে এই ফরওয়ার্ডের সাথে কিন্তু টু বসে, আমরা জানি সব সময়। তাহলে টুর পরে আবার ভার্বের সাথে আইএনজি বসে। রাইট অ্যান্সার কি ভাইয়া এখানে বলতো? টু সিং। রাইট। রাবিতে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কিন্তু এইভাবে আসবে। মনে থাকবে? এখানে দেওয়া থাকতে পারে উইথ এ ভিউ, এখানে দেওয়া থাকতে পারে উইথ এ ভিউ, কিন্তু এই উইথ এ ভিউ টু মানে ভিউ টু যে বসে এটার সাথে টুটা দেবে অপশনে। তাহলে অনেকে মনে করবে কি যে ভাইয়া টুর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তুমি কিন্তু এটা অ্যাডমিশনে দাগায় আসবে, তারপর রাইট অ্যান্সার কিন্তু হবে না। বুঝতে পারছো? জি জি ভাইয়া। এই 59টা কি হবে বলো তো? বলো। বি। বাইং। এক্স্যাক্টলি। এখন
বুঝুনি কি বলো তো আমাকে ভাইয়া, বুঝতে পারিনি। এই রুলসটা বুঝতে পারোনি এমন কেউ আসো? আচ্ছা, সবাই বুঝতে পারছো তার মানে। আই হ্যাড কমিটেড মাইসেলফ টু, তাহলে আমরা বলছি কি ভাইয়া কমিটেড টু, এটা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সবসময় কমিটেড পর টু বসে। আর এই কমিটেড টু এর পরে সবসময় যে ভার্বটা আসবে সেটা কি আসবে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। তাহলে কি হবে ভাইয়া? আই হ্যাড কমিটেড মাইসেলফ টু ডুইং ইট। আই এম লুকিং ফরওয়ার্ড টু, তাহলে চোখ বুঝে কি দেবো ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। তৌফিক ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, চোখ বুঝে কি দেবো? ভার্বের সাথে আইএনজি। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, চোখ বুঝে কি দেবো? ভার্বের সাথে আইএনজি। উই আর কমিটেড টু, চোখ বুঝে কি দেবো ভাইয়া? কমিটেড টু। এখন অনেকে প্রিপোজিশন মনে করে, আমরা অনেকেই জানি শুধুমাত্র লুক ফরওয়ার্ড টু আর উইথ এ ভিউ টু, এটাই জানি, কিন্তু এই কমিটেড টু এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে কমিটেড টু এখানে কি দেবো ভাইয়া? ভার্বের সাথে আইএনজি, উইথড্রয়িং। আর এই যে অবজেক্ট টু, ঠিক আছে, অবজেকশন টু, এটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে। এই যে আমরা, তার মানে কি ভাই, এই কটা যদি তোমার মাথায় থাকে ভাইয়া, এই দেখো অবজেকশন টু, এই চারটা যদি তোমার মাথায় থাকে, তোমার এমনিতেই তোমার মনে করো এই একটা প্রশ্ন এখান থেকে আসবে, এটা সর্বোচ্চ তুমি মাথায় রাখবা, এটা এখান থেকে এর বাইরে একটা প্রশ্ন আসবে না। যদি এইটা থেকে প্রশ্ন আসার একটা রাইট ফর্ম থেকে একটা প্রশ্ন আসবে, সেখান থেকে এই রুলসটা থেকে একটা প্রশ্ন মাস্ট পাবা। আরেকটা বিষয় বলি, আমরা বলছিলাম যে তোমার একটা সেন্টেন্সে একটা সিম্পল বাক্যে, এটা তোমরা একটু মাথায় রাখো, একটা সিম্পল বাক্যে যদি তোমার দুইটা ভার্ব থাকে, প্রথম ভার্বটা তো আমরা জানি টেন্স অনুযায়ী বসে, নাম্বার প্রোনাউন অনুযায়ী বসে, নাম্বার পার্সন অনুযায়ী। পরে যে ভার্বটা আসবে সেটা হয় কি করতে হবে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি করতে হবে, আর নয়তো কোনটা করতে হবে বলো তো? টু প্লাস ভিয়ন, তাই না? আমার কথা বুঝতে পারছো? একটা বাক্যে, একটা সিম্পল বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে পরবর্তী ভার্বটা হয় তোমার কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি, নয় করতে হবে কি? টু প্লাস ভিয়ন। আমার কথা শুনতে পাচ্ছ? কথা কেটে কেটে আসতেছে। কাফি, দরজাটা খোলা দাও তো। আচ্ছা, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বলছি কি ভাইয়া, একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, পরের ভার্বটা হয় আইএনজি করতে হবে, নয়তো কি করতে হবে? টু প্লাস ভিয়ন করতে হবে, তাই তো? এখন টু প্লাস ভিয়ন কখন করবো? যখন তে যুক্ত থাকবে ওই সেন্টেন্সের সাথে, মানে কোনো উদ্দেশ্য থাকবে। দেখো, আই কেম টু ইংল্যান্ড, একটু মিউট রাখো সবাই। আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ, তাহলে আমি মানে ইংল্যান্ডে এসেছিলাম ফর টু লার্ন। দেখো, দুইটা প্রিপোজিশন কি এক পাশে বসে? একসাথে বসে না। আবার দেখো, আমরা দেখো যেটা তোমার কনফিউশন তৈরি হবে সেটা আগে বাদ দেওয়ার চেষ্টা করবো অপশন থেকে। আর একটা বিষয় প্রিপোজিশন ফর, তাহলে আমরা জানি কি টু ব্যতীত অন্য প্রিপোজিশনের সাথে সবসময় আইএনজি বসে, তাহলে ফর এখানে কি দেওয়া উচিত ছিল? আইএনজি দেওয়া উচিত ছিল, তাই তো? আর একটা বিষয় দেখো, টু প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়েছে, তাহলে আমরা জানি কি টুর সাথে কখনই কি আইএনজি বসে না, এক্সেপশনাল মানে ব্যতিক্রম শুধু এই কটা টু। আবার বারবার বলছি, এই টুর বাহিরে কিন্তু যে টু আসবে সেই টুর পরে কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। বাট এই যে এর সাথে টু, এই যে কনসিডার টু, ডিভোটেড টু, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে কিন্তু এই অর্থটা নাই। তাহলে এইখানে দেখো বলছে কি, তোমাদের যখন কনফিউশন তৈরি হবে তখন বাদ দেওয়ার চেষ্টা করবে। দেখো, ফরের পরে কি ইনফিনিটিভ বসে ভাইয়া? কোন প্রিপোজিশনের পরে টু প্লাস ভিয়ন বসে বলো তো? এই বাচ্চা কাচ্চা বলো, কোন প্রিপোজিশনের পরে টু প্লাস মানে টু ব্যতীত, টুর পরে কি বসে? হয় ভাইয়া ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, আর টু ব্যতীত অন্যান্য প্রিপোজিশনের পরে কি বসে ভাইয়া? ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে কিন্তু টু লার্নিং হবে না, আবার ফর লার্ন হবে না। ফর লার্নিং হইতে পারতো, টু লার্ন হতে পারতো, তাই তো? তাহলে রাইট অ্যান্সার সি নাম্বার। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ড্যাশ ক্লোজ দ্য ডোর, বলছে কি আই ওয়েন্ট ব্যাক, আমি ফিরে গেছিলাম, টু ওয়ার্ক কাজ করে। দেখো, আমি দরজা বন্ধ করিয়া বন্ধ করে কাজে ফেরত গেছিলাম, তাহলে টু ওয়ার্ক, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক মানে কাজে ফিরে গেছিলাম, ক্লোজিং দ্য ডোর। এখন এখানে ক্লোজিংটা কেন হয়েছে? দেখো, তুমি বলছো কি আমি কাজে ফিরে গেছিলাম, দরজা বন্ধ করতে ফিরে গেছিলাম না, দরজা বন্ধ করে আমি কাজে ফিরে গেছিলাম। তো এখানে রাইট অ্যান্সারটা হবে তোমার ক্লোজিং, ঠিক আছে? এখন সবসময় একটা মাথায় রাখবা,
সবসময় মাথা রাখবা কি ভাইয়া, যে প্রথম এখানে টু ক্লোজ আর এটা ক্লোজিং, এখানে যখন অর্থের সাথে একটু মিল রেখে ওয়ার্ডটা বসানোর চেষ্টা করবা। এখন তোমাদের অর্থগতভাবে যদি মানে ইয়া করে কি বলে তোমার একটু সমস্যা থাকে, তাহলে এই জিনিসটা একটু কনফিউশন তৈরি করে, তবে এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবা। তবে একটা বিষয় বলে দিচ্ছি, তোমরা যদি কিছু এক্সেপশনাল ভার্ব আছে বা ওয়ার্ড আছে যার পূর্বে মানে কিছু এক্সেপশনাল ওয়ার্ড আছে যার পূর্বে মানে সরাসরি, যার পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি বসে, আবার কিছু এক্সেপশনাল ওয়ার্ড আছে যার পরে সরাসরি কি বসে 2 + V1, ওই ওয়ার্ডগুলো আমি কিন্তু গত ক্লাসে দেখাইছি, ওই ওয়ার্ডগুলো তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, তাহলে হয়ে গেছে। এই যেমন ওয়ার্ক, এই ভার্বটার পরে যে ভার্বটা আসবে সবসময় আইএনজি বসাবা, যেমন স্টপ এর পরে যে ভার্বটা আসবে সেটা সবসময় আইএনজি বসে। কিন্তু এই যে ওয়েন্ট বা ওয়ান্ট, মাথায় রাখবা ওয়ান্ট ভার্বের পর সবসময় কি বসে ভাইয়া 2 বসে, মনে থাকবে। এই কিছু ভার্ব আছে এইগুলোর পরে সবসময় আইএনজি বসে, আবার কিছু ভার্ব আছে যার পরে সবসময় 2 + V1 বসে। এইখানে দেখো এটা বিষয় বলি, আই ওয়েন্ট টু শপ। এখন তুমি একটা দোকানে গেছো, অবশ্যই কোনো কিছু উদ্দেশ্য করে গেছো, তাই না? আই ওয়েন্ট টু শপ, আমি দোকানে গিয়েছিলাম। টু বাই, কিনতে, কি কিনতে? একটা নিউজ পেপার কিনতে। তার মানে কি এটা কোনো কিছু উদ্দেশ্য যখন হয়ে যাবা, মানে কোনো কিছু কিনতে, তখন কিন্তু 2 বসাইতে হবে, মানে 2 + V1 বসাইতে হবে। দেখ ওটা খুব এক্সেপশনাল বা ওগুলো আসার পসিবিলিটি খুব কম। ইউজ টু, এটা থেকে প্রশ্ন আসবে, এটা লিখে রাখো। তাহলে ইউজ টু কিন্তু ব্যবহার দুইটা, একটা হলো সাবজেক্টের পরে সরাসরি ইউজ টু চলে আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আর সাবজেক্টের পরে বি অথবা মানে অ্যামিজার অজয়ার এগুলো থাকে, আর গেট গটের মানে গেট অথবা বি, মানে বি অথবা সাবজেক্ট প্লাস বি প্লাস অথবা গেট প্লাস ইউজ টু থাকলে এরপরে ভার্বের সাথে আইএনজি বসে। যদি আমরা উদাহরণ দেখি, দেখো শি ওয়াজ ইউজ টু, তার মানে কি পাইছি সাবজেক্টের এবং ইউজ টুর মাঝে কি পাইছি বি পাইছি, মানে ওয়াজ পাইছি। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব ইউজ টু যদি পাই, তার মানে কি এরপরে কি বসে বলতো ভাইয়া, ভার্বের সাথে আইএনজি বসাবো। এই দেখো সাবজেক্ট এরপরে যদি বি ভার্ব মানে আমি যার অজয়ার যদি পাই যে কোনো একটা, অথবা গেট গটের মানে গেটের 3টা ফর্ম এখানে দিতেছে, এরপরে যদি ইউজ টু থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি পরবর্তীতে। তাহলে এখানে কি দেবো ভাইয়া, হেল্পিং। আই এম ইউজ টু, তাহলে এই দেখো এখানেও এই ইউজ টু মানে ইউজড আর হলো তোমার আইয়ের মাঝে কিন্তু এম পাইছি। এইখানে একটা বিষয় বলি, এখানে কিন্তু ওই আগেরটার মতো চালাকি করছে। দেখো অনেকে করবা কি টু দেখা, এই যে টু দেখা পরবর্তী করবো কি রাইট অ্যান্সার দিয়ে দেবা এই বি নাম্বারটা, কারণ টু প্রিপোজিশনের পর ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম বসে। বাট এইখানে কিন্তু এই যে টুটা কিন্তু ইউজ টু মানে ইউজের সাথে যুক্ত, ইউজ টুর সাথে যুক্ত, এই ইউজ টু মানে ইউজ টু একসাথে বসে। তাহলে ইউজ টু সুইমিং, হোয়েন আই ওয়াজ ইয়ং আই ইউজ টু। এখন দেখো সাবজেক্টের পর সরাসরি কিন্তু ইউজ টু চলে আসছে, তার মানে এখানে কি বসাইতে হবে V1। বাট সাবজেক্টের পরে আমি আরেকটা বিষয় বলি, সাবজেক্ট শর্টকাটের মাথায় রাখো, সাবজেক্ট প্লাস সরাসরি যদি ইউজ টু থাকে V1, বাট সাবজেক্ট প্লাস বি ভার্ব অথবা গেট মানে গেট ভার্ব এরপরে যদি ইউজ টু থাকে, এরপরে ভার্বটা আসবে কি ভাইয়া, ভার্বের সাথে আইএনজি। মনে থাকবে এখান থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন আসবে, তোমরা বারবার এই জিনিসটা ভুল করো এবং এই প্র্যাকটিসটা বারবার মনে রাখার চেষ্টা করবা যে টু দেখেই আমরা V1 নিয়ে নেবো না, এর পিছনের ওয়ার্ডটা দেখবো, পিছনে কিন্তু দেখো ইউজ পাচ্ছি আমরা। ক্লিয়ার? হি ওয়াজ ইউজ টু ড্যাশ, তাহলে কি বসাবো এখানে ভাইয়া বলো? স্মোকিং। এটা বুঝতে পারছো ভাইয়া? কে বুঝতে পারেনি বলো যে ভাইয়া বুঝতে পারেনি? জি ভাইয়া বুঝছি। মানে কার সমস্যা আছে বলো? ইউজ টু এর শেষের রুলসটা বলেন, এটা আবার একটু বলেন। মানে বলছি সাবজেক্ট এর পরে যদি সরাসরি ইউজ টু চলে আসে, কি বলছি ভাইয়া, সাবজেক্ট এর পরে যদি সরাসরি ইউজ টু চলে আসে, মানে সাবজেক্ট এবং ইউজ টুর মাঝে যদি কোনো ওয়ার্ড না থাকে, এর পরে যে ভার্বটা আসবে এর ভার্বটা আসবে V1, মানে ভার্বের কি নেবো ভাইয়া V1। বাট সাবজেক্ট এর পরে যদি বি ভার্ব মানে অ্যামিজার যে কোনো একটা থাকবে অথবা গেট, এই দুইটা বিষয়ের মাথা রাখবা, গেট অথবা বি ভার্বের যে কোনো একটা থাকবে, যদি থাকে এরপরে যদি ইউজ টু থাকে তাহলে এই ইউজ টুর পরে যে ভার্বটা আসবে সেটা আসবে কি ভাইয়া ভার্বের সাথে আইএনজি। এই যে এক্সাম্পল গুলো দেখো, আই এম ইউজ টু, তাহলে দেখো এই যে আই এম ইউজড, এই অর্থটা কিন্তু এই এক্সাম্পলটা মাথায় রাখবা বারবার, যে ইউজড কিন্তু সরাসরি বসেন, এরপরে মানে শুধু বসেন, এরপরে কিন্তু টু অবশ্যই বসে। তাহলে আই এম ইউজড দিয়ে তারপর তোমাদের অপশন দিয়ে দেবে। তারপর মাথায় রাখতে হবে যে এখানে টু দেখে অনেকে রাইট অ্যান্সার দেবে এখানে সুইম, কারণ অনেকে জানে যে টু প্রিপোজিশনের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট মাথায় রাখতে হবে ইউজ টু বসে সবসময় এরপরে। রাইট অ্যান্সার ইউজ টু সুইমিং, কারণ আমরা বলছি কি সাবজেক্ট এরপরে বি ভার্বের যে কোনো একটা অথবা গেট, তাহলে বি ভার্বের এম পাচ্ছি, বি মানে তো অ্যামিজার অজয়ার, তারপর বলছি কি ইউজ টু পাচ্ছি। এই দেখো এই ইউজড আর এই হলো টু, ইউজ টু, তারপরে যে ভার্বটা আসবে সেটা হলো আইএনজি। এইখানে দেখো ভেরি ফিউ ওয়াজ, এইটা একটু খেয়াল করো,
ভেরি ফিউ ওয়াজ ড্যাশ লং ডিস্টেন্স। এখন আমাদের মধ্যে অনেকেই খুব কমই ড্যাশ লং মানে ইউজ টু ওয়াকিং, আর একটা আর ইউজ টু ওয়াকিং, ইউজ টু ওয়াক, আর একটা বিষয় হলো আর ইউজ টু ওয়াক। এখন এইখানে একটু অ্যান্সারটা দেখো। প্রথম কথা বলি, ইউজ টু ওয়াকিং এটা কি অ্যান্সার হবে? হবে না। কেন হবে না? আমরা জানি কি ইউজ টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যদি এর পিছনে অ্যামিজার বা অজওয়ার থাকে তাহলে, বা গেট থাকে তাহলে ওয়াকিং হতো, বাট এর পিছনে কিছু আছে নাই। আর ইউজ টু ওয়াকিং, সি নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। আর ইউজ টু ওয়াক, আমরা বি ভার্বের পরে ইউজ টু পাইলে এরপরে ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, কিন্তু এখানে দেয় নেই। এখন ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারটা ইউজ টু ওয়াক, এখানে এটাও কিন্তু রাইট গ্রামাটিক্যালি, যে ইউজ টুর পরে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু মাথায় রাখতে হবে, দেখো এখানে একটু মাথায় রাখবা, আমরা বলছি কি কোন সেন্টেন্সে বারবার প্রথম ক্লাস যারা করছো, কোন সেন্টেন্সে যদি টেন্স মার্কার না থাকে সবসময় এটা প্রেজেন্ট টেন্সে রাখার চেষ্টা করবা, মনে থাকবে। আর এই ইউজ টু মাথায় রাখো, এখানে আমি বলছি কি দেখো, বর্তমানকালে কোনো কাজ করতে অভ্যস্ত, এর বুঝালে অ্যামিজার ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। বাট ব্যতিক্রম বাক্যের সাবজেক্ট ব্যস্ত এগুলো বাধ্য। বাট অতীতকালে যদি কোনো কিছু অভ্যাস থাকতো অতীতকালে, তাহলে শুধু ইউজ টু বসতো। এই দেখো অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু বসে, বাট বর্তমানকালের অভ্যাস বোঝাতে তাহলে ওই ইউজ টুর পূর্বে অ্যামিজার বসাইতে হবে, জাস্ট এইটুকুই পার্থক্য আছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিতে হবে, জাস্ট এইটুকুই পার্থক্য। তোমরা যেগুলো প্র্যাকটিস করো দেখবো অটোমেটিক তোমরা এগুলো জানতে পারবা। দেখো এইখানে দেখো ইউ উইল গেট সুন, গেট ইউজ টু, দেখো এই যে গেট ইউজ টু পাচ্ছি, তাহলে পরবর্তী ভাবটা কি আসবে বলো তো ভাইয়া? ভি1 বসবে না ভার্বের সাথে আইএনজি বসবে? ওয়ার্ক। কি বলবি বলো? আইএনজি বসবে ভার্বের সাথে। ওয়ার্কিং। এখনো যারা বুঝতে পারোনি কিভাবে বুঝো বলো, মাথায় রাখো। সাবজেক্ট ইউজড টু, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ভিয়ন। আরে কি হচ্ছে রে? সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ভিয়ন। আর সাবজেক্টের আর ইউজ টুর মাঝে যদি কোনো ওয়ার্ড আসে, একবার এটা মাথায় রাখো, সাবজেক্টের পরে যদি সরাসরি ইউজড আসে, ইউজ টু আসে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাথায় রাখবা সাবজেক্টের পরে ইউজড শুধু শুধু ইউজ বসে না, এরপরে আসলে অবশ্যই টু বসবে। সাবজেক্ট এবং ইউজ টুর মাঝে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলে এই যে ইউজ টুর পরে ভার্বটা আসবে ওয়ান। সাবজেক্ট এবং ইউজ টুর মাঝে যদি কোনো ওয়ার্ড আসে, বি ভার্ব আসতে পারে, অ্যামিজার, অজওয়ার, আর গেট আসতে পারে, গেট, গট, গটেন, তাহলে পরবর্তী ভার্বটার সাথে কি হবে ভাইয়া? আশা করি ক্লিয়ার। এখান থেকে তোমাদের আমি দুইটা বিষয় বলছি, কোনটা কোনটা, এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর ওই লুকিং ফরওয়ার্ড টু এখান থেকে একটা প্রশ্ন আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা রুলস। রাইট ফ্রম ভাবে সব এক্সাম মানে সব মানে মাথায় রাখবা, সবগুলা ইম্পর্টেন্ট না। এই দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে সবসময় আইন মানে কি বলে মানে কি বলে আইএনজি বসে, যেটা বলছিলাম আমি ওই যে তোমাদের প্রথমে যে যে ওয়ার্ডগুলো আছে এরপরে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এগুলো মনে রাখার একটা টেকনিকও দেওয়া আছে এখানে, সুন্দর করে মনে রাখার চেষ্টা করবা। একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা তোমাদের আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। এটার জিরান দলের ছাত্ররা বলছে কি, জিরান দলের ছাত্ররা মানে জিরান একটা নাম বোঝাচ্ছে। জিরান দলের ছাত্ররা কমপ্লিট এনজয়, অ্যাভয়েড এবং ডিনাই করে জীবনের রিস্ক নিয়ে দেশকে স্বাধীন করেছে। কমপ্লিট এনজয়, অ্যাভয়েড এগুলো তোমার মতো করে তুমি করে নিও, কিন্তু অত্যন্ত রিগ্রেট এর বিষয়ে এখন ছাত্রদেরকে দলীয় নেতাদের সাজেস্ট এবং রিকমেন্ড শুনতে হয়। সাজেস্ট মানে পরামর্শ, রিকমেন্ড মানে পরামর্শ। অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ড এর মাধ্যমে, মিসের পর এবং আন্ডারস্ট্যান্ড দুইটার পরে আবার সাথে আইনজি বসে, ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়। আবার শিক্ষা প্রতিষ্ঠানের আধিপত্য ফাইন্ড ও কিপ করা নিয়ে, মানে ফাইন মানে খোঁজা এবং কিপ মানে রাখার জন্য কোন্দল এবং মতবিরোধের কারণে পোস্টপোন মানে স্থগিত করা হচ্ছে ক্লাস। তাই বর্তমানে ছাত্র রাজনীতিতে রিসেন্ট হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে, তারপর হলো এখন রিমেম্বার হয় মানে মনে করানো হয় ছাত্ররা নোংরা রাজনীতির প্র্যাকটিস বা মেনশন করছে। প্র্যাকটিস মানে কি, অনুশীলন করা। ঠিক আছে, তাই তার টলারেট সহ্য না করে, ডিসলাইক মানে অপছন্দ করে, দ্রুত কোয়েট মানে ছাড়ে দেওয়া, স্টপ বন্ধ করা, এই প্রয়োজনে ফিনিশ করে জাতির জন্য প্রিপেয়ার হবে। তাহলে প্রিপেয়ার মানে অধিকতর পছন্দ। এগুলো পড়লে তোমরা সুন্দর করে মাথায় রাখতে পারবা। আর একটা বিষয় হলো এইটাও মাথায় রাখতে পারো, রূপ দাস তার টিম নিয়ে কেএফসি মাঠ কোয়েট করলো। তার রূপে কি ভাইয়া রিস্ক, আর ইউতে কি ভাইয়া এই রিস্ক রিলেটেড আছে,
রিকমেন্ড কয়েকটা ওয়ার্ড আছে, ইউতে আন্ডারস্ট্যান্ড, পিতে পোস্টম্যান, ডিতে কি ডিনাই। তাহলে এগুলো তোমরা আমি মুখস্থ করার দরকার নেই, তোমাদেরকে আমি জাস্ট এইটুকু বলবো যে একটু প্র্যাকটিস করো, কয়েকটা যদি দেখো চোখের মধ্যে টেবিলে সাজিয়ে রাখো, দেখো অটোমেটিক এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আসে। দেখো আর এই কটা যদি প্র্যাকটিস করো তোমরা অটোমেটিক পাবা, তবে প্র্যাকটিস গুলো বেশি করার চেষ্টা করবো। এই যেমন স্টাফ ভার্বের পর সবসময় ভার্বের সাথে আইএনজি, প্রিফার পর ভার্বের সাথে আইএনজি সবসময়, এই ফিনিশের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি, কনসিডার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি। আর একটা বিষয় বলছিলাম কি ভাইয়া, দুইটা ভার্ব যদি একটা সেন্টেন্সে থাকে পরবর্তী ভার্বটা সবসময় ভার্বের সাথে আইএনজি নেওয়ার চেষ্টা করবা। কোন অ্যাডজেক্টিভ কোন অ্যাডজেক্টিভ গুলোর পরে ভার্বের সাথে জিরানটা, এই অ্যাডজেক্টিভ তিনটা মাথায় রাখবা যে ওয়ার্থ, বিজি, হ্যাপি এগুলোর পরে এমন গেলে অ্যাডজেক্টিভ এর পরে সবসময় জিরান্ড হয়। মানে দেখো ইট ইজ ওয়ার্থ মেনশনিং, কোনো কিছু বসানো যাবে না মেনশনিং, ইট ইজ ওয়ার্থ গোয়িং, শি ইজ বিজি রাইটিং। ঠিক আছে, ও এখানে বানানগত পার্থক্য আছে, দুঃখিত, এই রাইটিংটা হবে, এখানে ডাবল টি দিয়েছে, এই বানানগত পার্থক্য আছে। দে ওয়ার বিজি কালেক্টিং। তাহলে বুঝতে পারছো? জি ভাইয়া। আর এগুলোর নতুন ভাবে জিরান্ড হয়, মাইন্ড, উইল, উড ইউ মাইন্ড, এগুলো সবসময় মাথা রাখবে। এগুলোর পরে ভাবের সাথে আইএনজি বসে, ফিল লাইক আর প্রিফার জিরান্ড, এগুলো জিরান্ড হয় সবসময় বলে দিচ্ছি। যে ডু নট মাইন্ড, এই যে মাইন্ড এই ভাবটা মাথা রাখবা। এবার আই উড মাইন্ড, এই যে মাথা রাখবা আই উড। আর একটা বিষয়, এখানে একটা বিষয় রাখার চেষ্টা করবা, আই উড লাইক টু ক্লোজ, এইখানে লাইক টুর ব্যাপারটা আছে কি দিছি, দেয়নি এখানে, তবে মাথা রাখবা ওই ফিল লাইকের পরে কিন্তু ভাবের সাথে আইএনজি বসে, বাট উড লাইকের পরে ইনফিনিটিভ বসে, এটা একটু মাথা রাখো। ফিল লাইকের পরে ভাবের সাথে আইএনজি, বাট উড লাইকের পরে কি বসাইতে হবে ভাইয়া, উড লাইকের পরে ভাবের সাথে মানে 2+V1 বসাইতে হবে। তারপরে দেখো উড ইউ মাইন্ড, একবার সুন্দর করে স্মোকিং দিয়ে দেবা, মানে নট স্মোকিং ভাবের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড ওপেনিং। ক্লিয়ার? তাহলে এগুলো একটু প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। এই আরেকটা বিষয়, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এটা মাথা রাখবা। ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প এগুলোর পরে সবসময় ভাবের সাথে আইএনজি বসে, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প। দেখো সবসময় বেশিরভাগ কিন্তু এই কটা ওয়ার্ড, এই যে কটা প্র্যাকটিস আছে না, তোমাদের আমি বারবার বলতেছি ভাই প্র্যাকটিস যদি যে কটা প্র্যাকটিস আছে না, এই ওয়ার্ডগুলো যদি তোমরা ভালো করে জানো এনাফ, এইগুলো থেকেই আসবে ভাই পরীক্ষা। বারবার বলতেছি, এর বাইরে পড়া লাগবে না, প্র্যাকটিস করে করবে ভালো করে। তোমরা এখানে প্র্যাকটিস করতেছো কে ভাইয়া, এইটা বই থেকে প্র্যাকটিসটা করো একটু কন্টিনিউ। আর এই ভার্বগুলো আছে, যে ভার্বগুলোর পর সবসময় কি ভাইয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এগুলোর পর সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তোমরা একটু এগুলা, আমি পিডিএফ আছে, পিডিএফ তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো পড়ে নেবা, একটু প্র্যাকটিস করলে এনাফ। আর একটা বিষয়, এগুলা দরকার নাই আপাতত, এগুলা কিছু দরকার নাই। এখানে দেখো, তবে এই ভার্বগুলো মাথা রাখবা যে কিছু কিছু ভার্ব আছে যার পরে ডব্লিউএস কোশ্চেন আসলে কি বলছি, নো, আস্ক, লার্ন, টিচ, শো, এই ভার্বগুলো দ্বারা কিভাবে করতে হয়, কখন করতে হয়, কি করতে হয়, কোথায় করতে হয়, এইরূপ প্রশ্ন বোঝায়। ঠিক আছে, এরপরে যদি হাউ, হুইজ মানে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে, এরপরে ইনফিনিটিভ বসে। দেখো মুক্তা নোস হাউ টু, এখানে দেখো হাউ টু সুইং মানে এই ডব্লিউএস কোশ্চেন মানে হাউ, তারপর কি 2+সিং মানে 2+সিং মানে ইনফিনিটিভ বসছে। এ বার্ড হ্যাজ টু লার্ন, তাহলে লার্ন ভার্ব পাচ্ছি, দেখো লার্ন ভার্ব পাচ্ছি, তারপরে কি বসে দেবে 2+V1 মানে এর মাঝে আবার একটা কাহিনী আছে, কি বসাইতে ভাইয়া, এই যে ডব্লিউএস কোশ্চেন হাউ, হোয়েন, হোয়াই এগুলোর যে কোনো একটা বসবে, তাহলে হাউ টু ইউজ। এ গুড স্টুডেন্ট মাস্ট নো, কি নো অবশ্যই জানে, কি জানে, হাউ টু স্টাডি এফেক্টিভলি। ক্লিয়ার? এগুলা মাথা রাখবা যে এই যে নো ভার্বের পরে যদি ডব্লিউএস কোশ্চেন আসে তাহলে এর পরবর্তীতে ইনফিনিটিভ বসে। এগুলো তোমরা পারবা, বইটা পড়লে পারবা। এই যে ইট ইজ টাইম এগুলো পারবা, সমস্যা নাই। তবে ইট ইজ হাই টাইম, এই যে বিষয়টা বললাম যে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এরপরে যদি সাবজেক্ট উল্লেখ থাকে, তাহলে পরবর্তী ভার্বটা V2 বসে। বাট ইট ইজ হাই টাইম এরপরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে কি বসাতে ভাইয়া 2+V1। এটা কি জানো তোমরা? এটা কিন্তু এটা থেকে প্রশ্ন আসবে, কিন্তু এই রুলসটা বুঝো নাই কে বলো। ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্টটা উল্লেখ থাকে তাহলে ভার্বের সাথে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, বাট এটার পরে যদি সরাসরি ভার্ব চলে আসে তাহলে 2+ ইনফর্ম মানে V1। এখানে আমরা এক্সাম্পলটা দেখি, একটু এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে ইট ইজ হাই টাইম হি, তাহলে ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট পাচ্ছি, তার পরবর্তী ভার্বটা কি বসবে ভাইয়া V2 বসবে, তাহলে কিভাবে চেঞ্জড। ইট ওয়াজ হাই টাইম, ইট ওয়াজ বা ইট ইজ, ইট আবার এগুলো বসতে হবে, দুইটাই ভার্বই বসে, কারণ পাঁচটা আবার একটা হলো বর্তমানে। ইট ইজ হাই টাইম উই, দেখো সাবজেক্ট আছে এখানেও। তোমরা ভাই প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে বারবার বলতেছি, এখন তোমরা জাস্ট প্র্যাকটিস করো। আর একটা বিষয়, তোমরা আমার কথা সবাই শুনতেছো, একটা কথা বলে এই কথাটা তুমি মাথায় রাখবা, তোমাদের আমি সবার কাজ দিচ্ছি এখানে, সবার কাজটা একটু লিখে নাও, কি কি কাজটা, এই কাজটা একটু করো। তোমরা এই মুহূর্তে তোমার স্ট্রং জোন একবার স্ট্রং গো, আচ্ছা স্ট্রং না,
লেখো, তোমার এখানে লেখো যে একবারে স্ট্রং লেখো, STRONG, স্ট্রং, মানে স্ট্রং জোন লিখে এইভাবে লেখো। স্ট্রং জোন লিখে তুমি বাংলার কোন কোন টপিক তোমার সব থেকে ভালো, যেখান থেকে প্রশ্ন আসলে তুমি 100% পাবা, ওই টপিকগুলো লিস্ট করবা। ইংরেজির গ্রামারে কোন কোন টপিকগুলো তোমার একবার ভালো করে জানো, ঠিক আছে, ওইগুলো তুমি লিস্ট করবা স্ট্রং। তারপর লিখবা কি উইক জোন, কি বলছে ভাইয়া উইক জোন, মানে WEAK উইক জোন। এখানে লাগবা কোন টপিক থেকে তুমি 50% এর নিচে পারো, যেগুলো তুমি 50% এর মধ্যে আরেকটা তিনটা করবা, উইক জোন, স্ট্রং জোন, আর একটা হলো নর্মাল। এই দুইটার মাথা রাখবা। উইক জোনের মাঝে এই স্ট্রং জোন আর একটা লাগবা নর্মাল জোন। মানে এই নর্মাল জোন হলো মানে এগুলো তুমি যেগুলো 50% পারো, মানে ধরো 5টা দাগালে 3টা ভুল হবে এরকম কিছু, বা 2টা ভুল হবে, তো এরকম টপিক গুলো নর্মাল জোনে রাখবা। আর উইক জোনে রাখবা যেটুকু একবারে পারো না, ওই টপিক গুলো তোমরা একটু যার যারটা লেখো। কথা বুঝতে পারছো বিষয়টা কি বলছি? আর অবশ্যই আমি যে সাজেশন দিচ্ছি ওই সাজেশন অনুযায়ী লিখবা, ওর বাইরে টপিকের না। কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাস শেষে লিখবা। জি ভাই। তোমরা, আমি জানি যে এগুলো তোমরা যখন রাইট ফর্ম পাবে, আমি তোমাদের বারবার বলছি, প্রত্যেক স্টুডেন্টে বলছি যে কি করবা তোমরা ভাইয়া, প্র্যাকটিস করতে যাবা। আমি যখন টপিক দেবো প্র্যাকটিস করতে যাবা, প্র্যাকটিস করার পর ক্লাস করবা, ক্লাসে আমি যে কথাগুলো বলি ওইগুলো ফলো রাখবা। আর একটা বিষয়, আমি যেগুলো দরকার ওগুলো আমি শিখাচ্ছি। প্র্যাকটিস করতে যাইয়া, ধরো তুমি প্র্যাকটিস করতে যাই, ধরো এই রুলসটা বুঝো নেই, এটা দাগায় রাখবা, দাগায় রেখে গ্রুপে দেবা। ভাইয়া তো আছে তাই না? আচ্ছা, গ্রুপে এখন পর্যন্ত একটা ছবি তুলে দিছো আর আমি সেটা রিপ্লাই দিইনি, এমন কেউ আছে যে ভাইয়া আমারটা দেননি? আমি প্রত্যেকের রিপ্লাই দিছি, কিন্তু বুঝেই দিছি। বুঝতে পারছো কি? তোমাদের প্র্যাকটিসে গিয়ে তোমাদের সমস্যা হবে, সেই সমস্যা সমাধান করার জন্য ভাইয়া আছে। যে টপিকটা, যেই রুলসটা নিয়ে, যেই মানে অ্যান্সারটা নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ থাকবে, ওইটাই আমাকে বলবা যে ভাইয়া ভাইয়া এটা বুঝতে পারেনি, বা এটা কেন হলো, বা এটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে, ওইগুলো লিখে দেওয়া। দেখো, ইট ইজ হাই টাইম ইউ, তাহলে আমরা বলছি কি ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট উল্লেখ থাকে, দেখো এই যে ইউ আছে সাবজেক্ট, তারপরে কি দেবো ভাইয়া V2, তাহলে এখানে V2 কে গেভ। দেখো ইট ইজ হাই টাইম, এর পরে যদি সরাসরি ভার্ব চলে আসে তাহলে কি পারবো ভাইয়া 2 + V1, তাহলে 2 + V1 কি আছে ভাইয়া এখানে, এই 2 ক্লিয়ার? এখানে একটা বিষয় বলি যে দেখো, বাক্যে সাবজেক্ট প্লাস উইশ বা ফ্যান্সি সাবজেক্ট, এরপরে ওয়ার বা হ্যাড বা V2 ডিড নট প্লাস, আরেকটা বিষয় হলো V1, মানে ডিড নট যদি বসে তাহলে কি বসাবে, V1 বসাইতে হবে। আরেকটা হলো উড প্লাস কুড প্লাস V1। এখন আমি তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি, এইখানে অক্সিলারি ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে কখনই কি বসাইতে পারবো না, ওয়াজ বসাইতে পারবো না। উইশ এর পরে আই উইশ, আই ওয়াজ, আইর সাথে কি বসার কথা, ওয়াজ বসার কথা, কিন্তু ওয়াজ কখনই বসাইতে পারবো না, মনে থাকবে। এখানে কি বসাবো ভাইয়া, ওয়ার বসাইতে হবে। আর নয়তো কি বসাইতে হবে ভাইয়া, V2 বসাইতে হবে। তাহলে এখানে V2 কিন্তু এই দুইটা আছে, দেখো এই দুইটা বাদ, তাহলে V2 দুইটা আছে, ওয়ার ও V2, মানে ভার্বের পাস্ট ফর্ম, অ্যামিজারের পাস্ট ফর্ম কি ওয়াজ, ওয়ার, আর ওয়াজ ও কিন্তু পাস্ট ফর্ম। তাহলে আমরা জানি কি ওয়াজ এখানে বসাইতে পারবো না, এগুলো অকল্পনীয়। তাহলে ওয়াজ বসবে না, সবসময় ওয়ার বসবে। আই উইশ আই এম ইন ইউরোপ, কি বসাবা, এটা বসাবা, এখন বলবে কি আইর সাথে তো এম বসে, তাহলে রাইট অ্যান্সার এটা, বাট হবে না। আইর সাথে সবসময় এখানে উইশের পরে সবসময় মাথায় রাখতে হবে যে সাবজেক্ট থাকবে, এরপরে ওয়ার বসবে, কখনোই ওয়াজ বসবে না। এই দুইটা রুল যদি তোমরা এমনিতে দেখবে, এই প্র্যাকটিস দুইটা চলে আসবে, এরকমই আসবে, কিন্তু অর্থ তোমার একটু চেঞ্জ থাকতে পারে। যেমন আই উইশ আই এম এ কিং, আই হ্যাড বিন এ কিং, তারপর আই ওয়ার এ কিং, কি দেবো ভাইয়া, এই যে V2, সিম্পল। হোয়াট ইজ দ্য কারেক্ট ইউজ অফ ভার্ব, আই উইশ আই বি এ কিং, তাহলে কি দেবো ভাইয়া, ওয়ার, কারণ অনেকে দেবে কি ওয়াজ, আইর সাথে ওয়াজ বসে না, এখানে ওয়াজ বসানো যাবে না। এগুলো তোমরা প্র্যাকটিস করলে হবে। দেখো উইশের পরিবর্তে ফ্যান্সিও থাকতে পারে, একই বিষয়, তাহলে কি দেবো, আই ফ্যান্সি আই, তাহলে আমরা জানি কি ভাইয়া যে উইশ WIS, উইশ অথবা ফ্যান্সি, শর্টকাট লিখে রাখো। এরপরে কি থাকবে ভাইয়া, সাবজেক্ট, এরপরে সবসময় কি বসবে, V2 বসবে। তাহলে V2 কি দেখো এখানে টার্নড,
এই যে ওয়াজ আর এটা কিন্তু ভি টু ভাইয়া, মানে অ্যামিজার ভি টু। আই উইশ আই, তাহলে কি দেবো ভাইয়া? ওয়ার ডেট, কারণ আইয়ের পাশে কখনই ওয়াজ দেওয়া যাবে না, এমও দেওয়া যাবে না, আর হ্যাড বিন তো হবে না, হ্যাড বিন পারফেক্টে চলে গেছে। এটা কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। বুঝতে পারো নাকি? জি ভাইয়া। তোমাদের কন্ডিশন কালকে শেখাবো ইনশাল্লাহ। কন্ডিশন থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, ওটা কন্ডিশন আমি এখন নিয়ে কথা বলবো না। প্যাসিভ ভয়েসের প্যাসিভ ভয়েস চেঞ্জ করাবো, তখন পারবে এগুলো। তোমাদের বলছি রাইট ফর্ম অনেক হিউজ। এইখানে একটু মাথা রাখো, এই যে পজিটিভ ভার্ব আমি শিখাবো, এখন এটা নিয়ে আমি যাচ্ছি না। পজিটিভ ভার্ব শেখানো একটা ক্লাসিক পজিটিভ শেষ করে দেবো। তাহলে মূলত এই কটা প্র্যাকটিস আমি যে কটা শিখাইছি, তোমরা কাজ করবা কি ভাইয়া কালকে? এই যে আমি কয়টা এখানে প্র্যাকটিস করা ভাইয়া 194টা। তোমরা এই 194টা তোমাদের মাস্টার থেকে যারা পড়তেছো, মাস্টার লাগবে তোমাদের, বারবার বলছি 194টা, অথবা যাদের ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা আছে ওইখানে যে কটা এক্সাম্পল আছে ওই এক্সাম্পল কটা প্র্যাকটিস করো ভাই। প্র্যাকটিস করার পরে যে যে সমস্যা, যে ধরো তোমার 193 নিয়ে সমস্যা, তুমি এখানে দাগ দিয়ে রাখবা পি লেখা, তারপর ওটা ভাইয়া আছে, ভাইয়ার ইনবক্সে পাঠাই দেবা বা গ্রুপে পাঠাবা। কথা বুঝতে পারছো? যেটা যেটা সমস্যা হবে ওইটা পাঠাই দেবা। তোমাদের বারবার বলি এখান থেকে 4 থেকে 5টা প্রশ্ন আসবে, এবং আমরা একটা প্রশ্ন এখান থেকে বাদ দেওয়া যাবে না, বাদ দেবো না। আমরা যে 5টা আসলে 5টা যেন রাইট করতে পারি। কথা বুঝতে পারছো? এখন আমাকে তোমরা একটু প্রমিস করো, যারা ফেসবুক চালাচ্ছ, তোমরা কি ভাইয়া আজকে থেকে ফেসবুকটা অফ করতে পারবা? কে পারবা বলো? ওয়াদা করে যাও ভাইয়া, রোজার মাসে ওয়াদা করলে ওয়াদা রাখতে পারবা। ফেসবুক নেই ভাইয়া। যাদের টিকটক আছে টিকটক অ্যাকাউন্ট ডিলিট দাও। টিকটকও নেই। টিকটক নাই ভাইয়া। তুমি যদি ভাই তোমাদের একটা সবার উদ্দেশ্যে একটা কথা বলি, তুমি টিকটকও করবা, ফেসবুক চালাবা, রিলস দেখবা, আর তুমি যদি মনে করো চান্সও পাবো, ব্যাপারটা এমন হয়ে গেল না যে দিবা স্বপ্ন দেখা, মানে আমার কাছে টাকা পয়সা নাই, আমি একটা ভাই এটা হচ্ছে ছেঁড়া খাতায় 100 লাখ টাকার স্বপ্ন। তাও না, সেরা খাতাও না, এটা সেরা খাতাও না। সেরা খাতাও এটা খাতা থাকা দরকার, তাও নাই তোমাদের। তোমাদের নাই একবার কিছু নাই। শোনো একটা বিষয় বলি, এই লাস্ট মুহূর্তে এসে তোমরা কেন এই জিনিসটা করো ভাই? কো 25টা দিন যদি তুমি ফেসবুক না চালাও, তোমার কি ফেসবুক তোমাকে আর জীবনে নিবে না? বলো তো, অ্যাকাউন্ট খুলতে পারবা না? পারবা। 25 দিন তুমি যদি বন্ধুদের সাথে আড্ডা না দাও, তাহলে কি তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে? কমে যাবে না, আরো বাড়বে। বাট এই 25 দিন যদি তুমি মনে করো নিজেকে এই যে স্টাডিতে ডেডিকেটেড করে রাখো, ভাই তোমার এই 25 দিনে অনেক কিছু তোমাকে দিবে, যা তোমার এই 25 দিনে বন্ধু ফেসবুক কেউ কিছু দিবে না, এটা আরো নিবে। তোমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এখনো বলি, বারবার বলি, ডিলিট করো। ডিলিট না করলে অন্তত ডিএক্টিভেট করে রাখো। আর কালকে স্পেশালি আমি তোমাদের উপর রাইট ফর্ম ভার্বের উপরে পরীক্ষা নেব। রাইট ফর্ম ভার্বের কালকে রাত 10টা, ওই পরীক্ষা তো চলমান থাকবে, তবে স্পেশালি আমি রাইট ফর্ম ভার্বের ক্লাস নেব। তবে যেগুলো আমি শিখেছি ওইগুলোর উপরেই, আমি এই পজিটিভ ভার্ব শিখাই নাই, তারপর এগুলো আমি তোমাদেরকে মানে নর্মালি এগুলো থেকে দেবো না, তবে যেগুলো শিখেছি ওইগুলো থেকে দেবো। আমি ওখানে 15টা প্রশ্ন করবো, ঠিক আছে? 15টা প্রশ্নের মধ্যে যে 12+ যারা যারা মার্ক পাবা, তোমাদেরকে ঈদের সালামি পাঠাবো আমি। ক্লিয়ার? এটা বেশি সহজ হয়ে গেছে না? 12 না, 13+। এই অ্যাকসেপ্ট করতে পারো? কি বলছি ভাইয়া, 15টা কোশ্চেন করবো আমি রাইট ফর্ম ভার্বের উপরে, যেগুলো পড়াইছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো এখান থেকে প্র্যাকটিস করলেই পারবা। ওই উপরে আমি 15টা প্রশ্ন করবো, তোমার ওখানে যারা 13+ মার্ক পাবা তাদেরকে আমি ঈদের সালামি পাঠাবো, ঠিক আছে? আমার কথা এখন শুনতে পাচ্ছ? আশা করি শুনতে পাচ্ছ। জি ভাইয়া। তোমাদের দৈনিক যে কাজ দিচ্ছি ভাইয়া, কাজগুলো প্লিজ এখানে যে ডে চ্যালেঞ্জ 6 কে সমাপ্তি করনি, কে কে পারোনি বলো তো ভাই? আমি পারিনি, কি কেন পারোনি বলো? তোমাদের তো ভাই অনেক ঘাটতি, তারপর কেন তোমরা পিছিয়ে থাকতে চাও বলো? পারছো কে কে?
কে সমাপ্তি ভাইয়া করছো? বলো বলো। ভাইয়া আজকে চ্যালেঞ্জ 6টা পড়লাম, তবে প্রকৃতি প্রত্যয়টা পড়লে হয়ে যাবে ভাইয়া। ও আরেকটা বিষয় বলি, তোমাদের অনেকের প্রশ্ন আছে, শোনো, এখানে যারা সমাস পারো না, প্রকৃতি প্রত্যয় পারো না, তারা ওইগুলো বাদ দাও আপাতত। যে যেটা পারো না ওটা বাদ দিয়ে দাও, এখন মাথা থেকে বাদ দিয়ে দাও। তাহলে আপাতত বাদ দি ভাই। হ্যাঁ, কথা বুঝতে পারছো? জি ভাইয়া। সবার উদ্দেশ্যে। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ, ইংলিশ মেমোরাইজিং করার জন্য আলাদাভাবে ক্লাস নিলে ভালো হয়। ওকে, আমি এখনই দেখাই দিচ্ছি। তোমাদের ইংলিশ মেমোরাইজিং পার্টের জন্য আমি কিন্তু আলাদা বই কিনতে বলি নাই, কিনবাও না। ইংলিশ মেমোরাইজিং পার্ট কিভাবে পড়ো আমি দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। ভাইয়া আমি অনেক এক্সাম তোমার কথা শুনতে পাইনি ভাইয়া। মানে যে আমার ইংলিশের বেসিক সবগুলানে ভালো আছে, শুধু মেমোরাইজিং পার্টগুলো জানি একটু দুর্বলতা, কি করলে ভালো হয় ভাই? দাঁড়াও, এইগুলা জানি কোনোভাবেই কভার করতে পারতেছি না, খালি পড়ি আর ভুলে যাই। এই কোলোজন ফ্রেজটা কোথায় গেল? আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দেখাচ্ছি। তোমরা এই যে বই থেকে কিভাবে পড়বা, বিগত সালের প্রশ্ন আমি তোমাদের বারবার বলছিলাম। ধরো এই যে প্রিপোজিশনটা দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তো আমি কিভাবে পড়তাম দেখো। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? যে উই হ্যাভ নট অ্যারাইভড ড্যাশ এনি ডিসিশন। তো অ্যারাইভড এর পর কোন প্রিপোজিশন বসে? সবসময় মাথা রাখবা অ্যারাইভড অ্যাট এ ডিসিশন, অর্থ সিদ্ধান্তে পৌঁছা। সুন্দর করে এটা এইভাবে দাগ দিয়ে রাখবা। কি বলছি? অ্যারাইভড অ্যাট এ ডিসিশন, অ্যারাইভড এর পরে কি বসে? প্রিপোজিশন অ্যাট বসে, শেষ কথা। তাহলে উই হ্যাভ নট অ্যারাইভড অ্যাট এনি ডিসিশন, এইভাবে রাখবা। তারপর দেখো শি মেথড, মানে এখানে একটা বিষয় দেখি, এই দেখো দ্য মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন। তাহলে অ্যারাইভড এর পর আমরা এখানেও পাচ্ছি কিন্তু অ্যারাইভড এর পর প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট বসে। একটু মিউট রাখো সবাই। হোয়াট আর ইউ সো অ্যাংরি, মাথা রাখবা অ্যাংরির পরে অ্যাবাউট, মানে এইখানে একটু বাসায় রাখতে হবে যে একটু মিউট রাখো ভাইয়া সবাই। হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, এখন অ্যাংরি অ্যাবাউট মানে কোনো বিষয়, এটা একটু মাথা রাখবা এইভাবে যে তুমি কোন বিষয়ে রাগান্বিত। তাহলে এই ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি কোনো প্রিপোজিশন মানে কোনো প্রশ্ন শুরু হয়, আবার শেষে যদি তোমার কোনো প্রিপোজিশন বসাইতে বলে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে তোমার এখানে এই যে কোনো বিষয়ে বোঝাচ্ছে, এখানে এংরি অ্যাবাউট, এগুলো তো প্র্যাকটিস করো, তুমি পেয়ে যাবা। এগুলো একটা রুলস আছে, স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার উপর আমি একটা সিলেক্ট তৈরি করে ক্লাস নেবো। আপাতত এটা মুখস্থ রাখলেই হবে, এগুলো খুব বেশি আসে না। তারপর দেখো শি মিথিলে আর্গিউট, এই দেখো আর্গিউট মানে উইথ, এখন উইথটা কেন বসবে? আর্গিউট টু আছে, উইথ কেন বসবে? এগুলো আমরা দেখো এইখানে মাথা রাখবা ব্যক্তির পরিবর্তে, বা ব্যক্তির পূর্বে যদি কোনো কারোর সাথে যদি ঝামেলা হয় বা তর্কতর্কি হয়, তাহলে ব্যক্তির সাথে উইথ বসে, কোনো বিষয়ের পূর্বে অন বসে। এগুলো আমরা এইখানে সামনে কিন্তু কয়েকটা আছে, এখানে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এই যে দেখো এইখানে তোমরা পাবা এগুলা আর্গিউ উইথ। এই দেখো এগ্রি টু বসে, কোনো প্রস্তাবে সম্মত হওয়া, আর এগ্রি ওয়ান বা টু কোনো বিষয়ের সাথে সম্মত হওয়া। আবার এগ্রি উইথ কারোর সাথে, যখন ব্যক্তি থাকবে তখন আমরা কিন্তু উইথ বসাইতে হবে। এগুলো একটু দেখবা। আর্গিউটা যাচ্ছি আমরা। এই দেখো অ্যাংরি উইথ কোনো কারো উপরে যদি সাথে মানে ব্যক্তির সাথে যদি হয়, তাহলে অ্যাংরি উইথ বসে। অ্যাংরি ফর বা অ্যাবাউট কোনো বিষয়ের জন্য রাগান্বিত, হি ইজ অ্যাংরি উইথ মি ফর লজিং, ঠিক আছে। তারপর হলো হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, এখানে কিন্তু অ্যাবাউট বসবে।
এই যে কেন বসবে, এই যে দেখাই দিচ্ছে যে কোনো কিছুর জন্য সামথিং, আর যদি অ্যাবাউট কোনো বসানো যাবে না। মানে ফর তখনই এংরি ফর বসাবো তখনই, ধরো এংরি ফর তখনই বসাবো যখন এই ফরের পরে সামথিং থাকবে কোনো কিছু। কিসের জন্য সে রাগান্বিত? লজিং দ্য পেন, মানে কলমটা হারানোর জন্য। এবার পড়তে হবে তোমার প্রত্যেকটা। তারপর হলো আরেকটা বিষয় হলো কি আমরা বললাম আর্গিউ উইথ, ঠিক আছে, আর্গিউ টিটা কই, আর্গিউটা পাইলাম না, এখানে কি আছে? এই দেখো, আর্গিউ উইথ মানে কারোর সাথে যুক্তি করা, আর আর্গিউ ফর সামথিং মানে কোনো বিষয়ের উপরে, মানে বস্তু যখন থাকবে আর্গিউ ফর দেবা, আর যদি শূন্যস্থানের পর ব্যক্তি থাকে তখন উইথ দেবা। আর কাজটা হলো কি ভাই, কাজটা হলো আমার আগে এইগুলো একটু দেখে যাওয়ার সাথে সাথে এগুলোকে আমরা প্র্যাকটিস করব। এই যে এই উপর থেকে প্র্যাকটিস শুরু করতে করতে প্রত্যেকটা আমরা কিন্তু দেখো, শি সেড নাথিং ড্যাশ রিপ্লাই, সে জবাবে কিছুই বললো না, তাহলে নাথিং টু সবসময় মাথায়, ওই নাথিং ইন রিপ্লাই এখানে মাথায় রাখতে হবে যে সেড ইন নাথিং। এগুলো কি করতে ভাইয়া, এগুলো কিন্তু নিয়ম বহির্ভূত বলা যায়, এগুলো তোমার বিকল্প কোনো রুলস থাকবে না, যে কটা পারো এগুলো প্র্যাকটিস করে মাথা রাখার চেষ্টা করবা। এই যে এলিজেবল, এখানে মাথা রাখতে সবসময় ফর বসে, এলিজেবলের পর সবসময় ফর বসে, ঠিক আছে। এই যে রেমেডি কিউর, এই যে মাথা রাখবে রেমেডি কিউর প্যানাসিয়া, এগুলোর পরে ফর বসে। এগুলো করতে হবে মিনিমাম 5 থেকে 6 বার প্র্যাকটিস করতে হবে, মিনিমাম এক একটা দেখবা, তারপর আর কোনো সমস্যা নেই। এই দেখো, আই এম নট গুড অ্যাট আর ব্যাড অ্যাট, এই যে ব্যাড এর পরে অ্যাড বসে এবং গুড এর পরেও অ্যাড বসে। যখন তোমার কোনো কিছুতে দক্ষতা অর্থ ব্যবহার হয় তখন আমরা এগুলো কি করবো, এগুলোর পূর্বে মানে এগুলোর পরে অ্যাড বসে দক্ষতা অর্থে। তাহলে এগুলো যত প্র্যাকটিস করবে তত মুখস্থ পাঠ ভাই কেউ মানে কোরআন হাফেজের মতো বারবার কেউ বলতে পারবে না, এগুলো প্র্যাকটিসের উপর সবকিছু নির্ভরশীল। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে ক্লাস নেব, তখন তোমাদের সাথে আরো কথা হবে।